আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিত্র। সারা দেশে কাল সকাল সন্ধ্যা সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল 10টা থেকে এই কর্মসূচি চলবে সূর্যাস্ত পর্যন্ত। সংবাদ সম্মেলনে সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, সড়ক, নৌ ও রেলপথ বাংলা ব্লকেটের আওতায় থাকবে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানায়, বুধবার দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে। আগামীকাল 10ই জুলাই 2024 আমাদের যে এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। আমরা কিভাবে এটুকু নিশ্চিত হতে পারি আবার সেই 18 পরিপত্র বহাল হবে এবং আমরা নিশ্চিত থাকবো এবং ভবিষ্যতে আরেকটি 24 বা 18 আসবে না, পরিপত্রের বিষয়টি সেটির সাথে আমাদের যে রাজপথের আন্দোলন সেটি সম্পর্কিত নয়। কোটা বৈষম্য নিরসনে আইন সংশোধন সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবিও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সংসদে আইন পাশের মাধ্যমেই অনগ্রসর জনগোষ্ঠীকে বিবেচনায় রেখে কোটার সমস্যা বা কোটা বৈষম্য নিরসন করার কথা বলছি। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে 2 সাধারণ শিক্ষার্থীর আবেদনের শুনানি কাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে। রিটকারীর আইনজীবী জানান, শিক্ষার্থীরা কোটা বাতিল নয়, সংস্কার চায়। এদিকে আদালতে যাওয়ার সিদ্ধান্তের পর রাজপথে আন্দোলন যৌক্তিক নয় বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। বিস্তারিত জানাচ্ছেন অধরা ইয়াসমিন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে সড়ক, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের এক দফা দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে ঢাকা সহ অনেক এলাকা। মঙ্গলবার হাইকোর্টের চেম্বার আদালতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। উচ্চ আদালতের রায় বাতিল চেয়ে আবেদন করেন তারা। মামলাটি বুধবার শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার আদালত। এরা হলো যারা দেখতেছে যে এই আন্দোলনের ফলে এবং যে আদেশটা দেওয়া হয়েছে সেটার একটা জাস্টিফিকেশন দরকার এবং অ্যাপিলেট ডিভিশনে তাই তারা আসছে মুভ করার জন্য। ওদের বক্তব্য কোটা পদ্ধতির সংস্কার বাতিল নয়, সংস্কার। অন্যদিকে আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী নিয়োগ করে কোটা বিরোধীরা ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে এটার কিন্তু নিরসন হবে না। এটা করলে যেটা হয়, একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। কোটা নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ শিক্ষামন্ত্রী। বিষয়টি একটা পক্ষভুক্ত হওয়ার বিষয় এখানে এসেছে। মাননীয় আইনমন্ত্রী মহোদয় মন্তব্য করেছেন, অবশ্যই বিচারাধীন বিষয়, এটা নিয়ে মন্তব্য করাটা সঠিক হবে না। দাবি আদায় না হলে বুধবার থেকে আবারও সারা দেশে সর্বাত্মক বাংলা ব্লকেট কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিল দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের মতে সেশন জট সহ শিক্ষার্থীদের ক্ষতির দায় নিতে হবে আমলাদের। দাবি না মানা পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা শিক্ষকদের। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সার্বজনীন পেনশন প্রকল্পের প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ চলছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে। এতে অচল হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীরা 1 জুলাই থেকে প্রতিদিনই বিক্ষোভ করছেন ক্যাম্পাসে। ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে কলাভবনের সামনে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা জানান, প্রত্যয় পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও স্বায়ত্তশাসন ক্ষুণ্ণ করা হয়েছে, তাই কোনো গোপন আলোচনায় বসতে চান না তারা। সার্বজনীন কথাটার ব্যাখ্যাটিতে তারা একটি ভ্রান্ত অবস্থায় আছে,
দ্বিতীয়ত হলো স্বায়ত্তশাসন কথাটার অর্থও তারা বোধ হয় গ্রহণ করছে না। যেহেতু অবস্থান আমাদের প্রকাশ্যে, আলোচনা আমরা প্রকাশ্যে দাবি করছি। এদের দায় কি আমরা নেব? এদের দায় নিব যারা এই প্রত্যয় স্কিম, যারা সরকারের ভিতরের থেকে যে কাজটি করেছেন তারা এটার জন্য দায়ী। আন্দোলন করছি আমাদের উত্তর প্রজন্মের জন্য, এই বিশ্ববিদ্যালয়ের চাকরিকে আকর্ষণীয় করার জন্য। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তেজগাঁওয়ে নিজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন। সাভারে মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আলাদাভাবে মৌন মিছিল ও বিক্ষোভ মিছিল করেন। নবম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে খুলনার 3টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কর্মবিরতি পালন করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। নতুন পেনশন স্কিম বাতিলের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। নাজিফ ফারাইজি, RTV, ঢাকা। শিক্ষক ও শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনে বিএনপি উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কর্মসূচি পালনের তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে অন্যের উপর ভর করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। নিজেরা আন্দোলনে ব্যর্থ, হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে যায়নি। এখন যদি কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর দুরভিসন্ধি বাস্তবায়ন করা যায়, সেটা হলো তাদের লক্ষ্য। কোটা সংস্কার বিরোধী আন্দোলনকারীরা আদালতে নিজেদের বক্তব্য তুলে ধরার যে সিদ্ধান্ত নিয়েছে তা স্বাগত জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অরাজনৈতিক আন্দোলনে বিএনপি উস্কানি দিচ্ছে। শিক্ষকদের আন্দোলনও অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের আন্দোলনও অরাজনৈতিক। এই অরাজনৈতিক আন্দোলনে বিএনপি এবং তাদের সমমনস্কদের রাজনৈতিক সমর্থন, অশুভ তৎপরতা সম্পর্কে আমাদেরকে সতর্ক পাহারায় থাকতে হবে। সব পক্ষের কথা শুনে আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নিবে আশাবাদ ব্যক্ত করে সেতুমন্ত্রী বলেন, কারো উস্কানিতে পা না দেওয়ার জন্য ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ছাত্রলীগ যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রলীগকে খুব সতর্কভাবে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো অবস্থায় প্রভোকেশন দেওয়া যাবে না এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও তাদের পক্ষ থেকেও কোনো প্রভোকেশন যাতে না দেওয়া। বিপুল দেবরাই, RTV, ঢাকা। জয় বাংলা। জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতায় থাকতে বিদেশিদের কাছে দেশ বিক্রি করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দেশ ততদিন রসাতলে যাবে। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জনগণের ইচ্ছাকে তোয়াক্কা না করে সরকার অবৈধভাবে ক্ষমতা আছে। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। সরকারের ফ্যাসিবাদী আচরণের কারণে বেগম জিয়া মুক্তি পাচ্ছেন না অভিযোগ করে নিঃশর্ত মুক্তি দাবির আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার ঘোষণা দেন বিএনপি নেতারা। আজকের দেশের যে অবস্থা, এই অবস্থায় মানুষের কোনো কথাই এই সরকার কর্ণপাত করছে না, তারা তাদের মতো করে চলছে। এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতা থাকবে বাংলাদেশ ততই আরো দ্রুত রসাতলে যাবে। আজকে সরকার ক্ষমতায় যতদিন থাকবে আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না, আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। ভারত সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে, এই কথা বলে সে বিভিন্ন আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে।
চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়। স্থানীয় সময় সকালে দেশটির রাজধানী বেইজিং এর একটি হোটেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা সম্মেলনে এই আহ্বান জানান তিনি। সম্মেলনে দুদেশের ব্যবসায়ীরা পারস্পরিক সহযোগিতার 16টি সমঝোতা সই হয়। কাল বেইজিং সময় রাত 10টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফ রেজার রিপোর্ট। 4 দিনের চীন সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ চীন ব্যবসায়ী ও বিনিয়োগ বিষয়ক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় শাংরিলা হোটেলে সম্মেলনটির যৌথ আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে দেশে বর্তমান বিনিয়োগ পরিবেশ তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের প্রধান সেক্টরগুলো বিবেচনায় নিয়ে বিনিয়োগের পরামর্শ দেন তিনি। আমাদের অবকাঠামো, জ্বালানি ও লজিস্টিক্স সেক্টরে বিনিয়োগের অপার সুযোগ রয়েছে। এছাড়া আগামী সম্ভাবনাময় খাত তথ্য প্রযুক্তি, পর্যটন, কৃষি, প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং উন্নয়ন খাতেও বড় ধরনের বিনিয়োগ করা যেতে পারে। আমরা নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা এবং গ্রিন টেকনোলজিতে প্রচুর সুযোগ সুবিধা দিচ্ছি। আর এসব সুবিধা পুরোপুরি কাজে লাগাতে এখনই উপযুক্ত সময়। চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য বাড়ানোর প্রত্যাশা জানিয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের নিজেদের উপযুক্ত অংশীদার খুঁজে নেওয়ার পরামর্শ ছিল শেখ হাসিনার। আমাদের লক্ষ্য বাংলাদেশকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য করা। সকল আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন রুটের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ রয়েছে। এছাড়াও আমরা দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়া কেন্দ্রে অবস্থান করছি। ভৌগোলিক এমন অবস্থানকে কাজে লাগাতেও বাংলাদেশে বিনিয়োগ করা যেতে পারে। অনুষ্ঠানের শেষ ধাপে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে 16টি সমঝোতা সই হয়। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারকগুলো ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে চাইনিজদেরকে আহ্বান করলেন বাংলাদেশে আসতে এবং আমাদেরকে ইনস্ট্রাকশন দিলেন, সো দ্যাটস আ ভেরি ক্লিয়ার ইন্ডিকেশন ফ্রম আওয়ার কমান্ডার ইন চিফ অ্যাজ আই অলওয়েজ কল হার। এই জাতীয় সামিট নিশ্চয়ই আমাদের অনেক বেশি দরজা ওপেন করবে সামনে। অনেক ধাপ এগিয়ে গেলাম বাংলাদেশের যারা আমরা প্রত্যাশিত বিনিয়োগকারী রয়েছি, যারা চাচ্ছি যে আরো বেশি চাইনিজ কোম্পানি যেন বাংলাদেশে যায় এবং তারা বাংলাদেশে যেন বিনিয়োগ করে। 16টির মধ্যে 4টি সমঝোতা স্মারকের আওতায় $49 কোটি বিনিয়োগ পাবে বাংলাদেশ। ইন্টেলিজেন্ট ইভি কোম্পানি মারফ্রেজা আর টিভি। চীন সফরের দ্বিতীয় দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে সকালে প্রধানমন্ত্রীর আবাসস্থলে তার সঙ্গে দেখা করেন এআইআইবির প্রেসিডেন্ট জিন লিকুন। এ সময় বাংলাদেশে আগামীর উন্নয়ন যাত্রায় সব ধরনের সহযোগিতার কথা জানান এআইআইবির প্রেসিডেন্ট। পরে বিকেলে বেজিং এর গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী ও দেশটির কনসালটেটিভ পার্টির প্রেসিডেন্টের মিস্টার ওয়াং এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। শেষ কর্মসূচি হিসেবে তিয়েনআনমেন স্কোয়ারে চীনা বিপ্লবের বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিন লিকুন তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎকালে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে নদীগুলোকে ড্রেজিং করার ক্ষেত্রে অর্থায়নের জন্য তিনি আলোচনা করেন। দ্বিপাক্ষিক বৈঠকে বিস্তারিত তিনি আলোচনা করেন, বিশেষ করে বাংলাদেশে যে রোহিঙ্গারা আজকে 6.5 বছরের বেশি সময় ধরে রোহিঙ্গারা আশ্রয় গ্রহণ করেছে এবং মায়ানমার এখনও তাদের যে ফেরত নিয়ে যাচ্ছে না সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেন এবং মায়ানমার যাতে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায় সেজন্য চায়নার সহযোগিতা কামনা করেন। 5 জুলাই রেলওয়ের পরীক্ষা সহ যেসব পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো প্রমাণিত হলে আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন। সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি একথা বলেন। প্রশ্ন ফাঁসের ঘটনায় পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 আসামিকে আদালতে তোলা হলে আলোচিত আবেদ আলী সহ 7 জন 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে বাকি 10 জনকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। দীপ্তচন্দ্র পাল ও সুমন তানভীরের সহযোগিতায় আরও জানাচ্ছেন রফিকুল ইসলাম। বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষাসহ গত 12 বছরে 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 3 ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 আসামিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে সিআইডি।
মঙ্গলবার মধ্যরাতে পল্টন থানায় পিএসসি আইনে প্রায় ১০০ জনকে আসামি করে মামলা করেন সিআইডির এসআই নিপ্পন চন্দ্র চন্দ। মামলায় ১৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়। দুপুর ১:৩০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করা হয়। পরে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আবেদ আলী সহ ৭ জন। বাকি ১০ জনের জামিন নামঞ্জুর করে তাদেরকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদেরকে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার প্রেক্ষিতে আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাহলে এই প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে এবং বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হবে যে এ ধরনের একটি হিনিয়াস অফেন্সের মামলা আসামিরা গ্রেপ্তার হয় এবং বিচার হয়। সেই কথাই আমরা বিজ্ঞ আদালতকে বলেছি। সকালে সংবাদ সম্মেলন করে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন বলেন, দীর্ঘদিন হয়ে যাওয়ায় ফাঁস হওয়া প্রশ্নের নিয়োগ বাতিল করা জটিল হবে। সিআইডি তদন্ত করছে, আপনারা জানেন। আমরাও একটা তদন্ত কমিটি করেছি ৩ সদস্য বিশিষ্ট এবং তাদেরকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। এই যে লাস্ট যে পরীক্ষা ৫ তারিখের, তো সেই পরীক্ষা যদি ফাঁসা অবশ্যই বাতিল হবে। এদিকে এসব পরীক্ষা বাতিলের দাবিতে পিএসসি ভবনে বিক্ষোভ করেন পরীক্ষায় অংশগ্রহণ করা চাকরি প্রার্থীরা। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। আবারও আলোচনায় পুলিশের কর্মকর্তা। এবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এদিকে সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্বজনদের এনআইডি পাসপোর্টের তথ্য চেয়ে নির্বাচন কমিশন ও পাসপোর্ট অধিদপ্তরে চিঠি দিয়েছে দুদক। বিস্তারিত ইমরুল কায়েসার রিপোর্টে। আলোচনা সমালোচনায় থাকায় যেন পুলিশ কর্মকর্তাদের নিত্যদিনের ঘটনা। সম্প্রতি আবারও আলোচনা এসেছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের এক কর্মকর্তা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের বিরুদ্ধে এমনই এক অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাদের স্থাবর অস্থাবর সম্পদ ক্রক ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছে মহানগর দায়রা জজ আদালত। দুদকের করা আবেদনের প্রেক্ষিতে সকালে ডক্টর জেবুন্নেসার আদালত এই নির্দেশ দেয়। দুদকের অভিযানে জানা যায়, পুলিশের এই কর্মকর্তা ও তার স্ত্রী ১১ কোটি ৩৫ লাখ টাকার সম্পদ অর্জন করেছে, যার ৯ কোটি ৭৩ লাখ ২২,০৪৪ টাকা কামরুল হাসানের এবং তার স্ত্রী সাইমা বেগমের ১ কোটি ৬২ লাখ ৮৫,১৮৮ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। কামরুল হাসান এবং তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে একটি অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয়। বিভিন্ন দপ্তরের সাথে মিলামিল করে তথ্য সংগ্রহ করে গরমিল পাওয়া যায়। অবৈধ সম্পদ অর্জনে প্রায় ১১ কোটি টাকা সম্পত্তি যাতে বেহাত করতে না পারে, কোথাও হস্তান্তর করতে না পারে, টাকা পয়সা যাতে উত্তোলন করতে না পারে, এফডিআইগুলো যাতে ভাঙতে না পারে, শিট যাতে হস্তান্তর করতে না পারে, জায়গা সম্পত্তি হস্তান্তর করতে না পারে, এগুলি ক্রোক এবং ফ্রিজের ব্যবস্থা গ্রহণ করার জন্য। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্বজনদের এনআইডি পাসপোর্টের তথ্য চেয়ে নির্বাচন কমিশন এবং পাসপোর্ট অধিদপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ইমরুল কায়েস, আরটিভি। চাঁদপুরের পারভিন হত্যা মামলার সিরিয়াল কিলার রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট। তবে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রসু খাঁর ভাগ্নে জহিরুল ইসলাম ও সহযোগী ইউনুসের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েসের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হাইকোর্টের রায় সন্তুষ্টি প্রকাশ করেন। গত ৪ জুলাই রসু খাঁ সহ ৩ জনের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। ভালোবাসায় ব্যর্থ হয়ে একসময় সিরিয়াল কিলারে পরিণত হয় রসু খাঁ। টার্গেট ছিল ১০১টি হত্যাকাণ্ড ঘটানোর। আটকের ২.৫ মাস আগে পারভিনকে হত্যা করে রসু খাঁ। রসু যাদের হত্যা করেছে তারা সবাই ছিল গার্মেন্টস কর্মী। আলোচিত সিরিয়াল কিলার রসু খাঁ, সে 11টা হত্যা নিজে করেছে এবং প্রত্যেকটা হত্যার সাথে সে রেপ মার্ডার, এবং তার টার্গেট ছিল যে সে ১০১টা মার্ডার করে সে ক্ষান্ত হবে। রায়ের আলোকে ডেথ রেফারেন্স দীর্ঘ শুনানি অন্তে আজকে বিজ্ঞ আদালতে সেই ডেথ রেফারেন্সের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটল। রাতের সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধুরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।